আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংস্কারের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশ্ন তুললেন অধ্যাপক রেহমান সোবহান। অর্থনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, আইনজীবী ও তরুণ গবেষকদের আলোচনা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থবহ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান দলের নেতারা। ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি। শারীরিকভাবে অক্ষমদের চলাচলে হুইল চেয়ারের ব্যবস্থায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অঙ্গীকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে ঢাকায় বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের বৈঠক। ৭১-এর অমীমাংসিত ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় এ উদ্যোগের বিকল্প নেই মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সংস্কারের সাফল্য নিয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনায় তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে কি কি বিষয়ে সংস্কার করা হবে সেই প্রস্তাবগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের কাছ থেকেই আসা উচিত ছিল, কিন্তু তিনি এবং তার সরকার বিষয়গুলো সুশীল সমাজের কিছু মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। এই আলোচনায় আরেক অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সংস্কারের বদলে বিভ্রান্তি বাড়ছে। রিজভী নেওয়াজের রিপোর্ট। সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে শনিবার রাতে অনলাইন আলোচনার আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেশাজীবীরা যুক্ত ছিলেন ভার্চুয়ালি। অর্থনৈতিক সংস্কারের রাজনৈতিক অর্থনীতি, প্রতিশ্রুতি, প্রতিবন্ধকতা, বাস্তবতা শিরোনামে আলোচনায় মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। সংস্কারের আলোচনার অবস্থা নিয়ে আক্ষেপ জানান প্রধান অতিথি ডক্টর রেহমান সোবহান। Now, what is surprising about the reform process is that the reforms and their prioritization should have actually originated from the chief advisor to the caretaker government. He should invest not just his official authority, but his authority as Bangladesh's premier citizen and a leading and recognized personality in the global community, which gives him a huge authority. He has not done that, and his government has not done that. This task has been left to a small group of civil society members. সংস্কারের নামে আদতে সরকার কি করতে চাইছে তা জানতে চান দেশের নাগরিকরা। রিফর্মের বদলে অ্যাকচুয়ালি উই আর বেসিক্যালি muddling along এক অর্থে, বাট ইটস টু আর্লি অবভিয়াসলি টু কনক্লুড অন দিস। সেই 10টা কমিশন মূলত কিন্তু তারা পলিটিক্যাল সংস্কার করতেছে। কিছু সংস্কার কিন্তু অলরেডি করে ফেলছে, যেমন মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলার জন্য যা যা করা দরকার সেগুলো খুব অ্যাক্টিভলি করতেছেন। সরকারে চট্টগ্রাম এবং এনজিও প্রতিনিধিদের প্রভাব বেশি হওয়ার সমালোচনা করেন আলোচনার সঞ্চালক, জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান ডক্টর নজরুল ইসলাম। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে শুধুমাত্র সাক্ষী গোপাল হতে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থবহ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে দলের নেতারা বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হলে সন্ত্রাস ও কালো টাকার প্রভাব মুক্ত থাকবে নির্বাচন। আগামীতে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে ওয়ান বক্স ভোট নীতিতে কৌশল নির্ধারণ করা হচ্ছে বলেও জানান নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। শুরু থেকেই পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিভিন্ন সভা সমাবেশে পিআরের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে দলটি। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব আমরা।
বিচার ও সংস্কারের আগেই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ায় সংস্কারের উদ্যোগ হুমকিতে পড়েছে বলে মনে করেন দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, অর্থবহ নির্বাচনের জন্য পদ্ধতিগত সংস্কার জরুরি। অবশ্যই একটা নির্বাচন হতে হবে, একটা ক্রেডিবল নির্বাচন হতে হবে, একটা স্বচ্ছ নির্বাচন হতে হবে, এবং শুধুমাত্র জনগণ ভোট দিবে তা না, জনগণ যাতে ভালো মানুষকে ভোট দেওয়ার পরিবেশ পায়, ভালো মানুষ যাতে সরকারে আসতে পারে, পার্লামেন্টে যেতে পারে। উপযুক্ত পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাওয়ার ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি জানান, এবার নীরব দর্শক হতে নয়, বরং বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ইসলামী আন্দোলন। সেটা পরিবেশের উপর নির্ভর করবে। নির্বাচনে যাব কি যাব না, এখন আমরা তো নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য যাব না, একটা প্রহসনের নির্বাচনে সাক্ষী হওয়ার জন্য তো আমরা যাব না। ইসলামের পক্ষে এক বাক্সে ভোট নীতিতে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার চেষ্টা চলছে বলেও জানান দলের এই নীতি নির্ধারক। নির্বাচন তো করবই, তবে নির্বাচনটা আমরা যেন তেন নির্বাচন আমরা হতে দিব না, এটা হলো আমাদের পরিষ্কার কথা। মানুষের প্রত্যাশা হলো ইসলামী শক্তিগুলো এক হতে পারে, তাহলে মানুষ এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় নেবে। তো মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কৌশল নির্ধারণ করেছি, আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিব। এবার কোনো ষড়যন্ত্র ইসলামী শক্তির ঐক্যে ফাটল ধরাতে পারবে না বলেও মনে করেন তিনি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কল্যাণে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে চাইছে প্যানেলগুলো। গবেষণার মান উন্নয়ন, শারীরিকভাবে অক্ষমদের চলাচলে হুইল চেয়ারের ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা বলছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। ডাকসুর প্যানেল ভিত্তিক প্রতিশ্রুতি ও নির্বাচনী ভাবনা নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এরই মাঝে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটি দলই প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে আছেন স্বতন্ত্র শিক্ষার্থীরা। নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের নিয়ে ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত হয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের বাস রুট কেন্দ্রিক যত সমস্যা সেটা সমাধানের ক্ষেত্রে রাফিজ খানের নাম সবার প্রথমে আসে। সাধারণ ছাত্রদের কাছে অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় যাবেন। আমি মনে করি যে আমাদের প্যানেলের প্রত্যেকটি সম্পাদক, প্রত্যেকটি সদস্য অতটুকু যোগ্যতা সম্পন্ন যে তারা সাধারণ শিক্ষার্থী যদি এই ছেলেটির নাম দেখে, এই ছেলেটি বা মেয়েটির নাম এই প্যানেলে দেখে, তখনই কিন্তু সাথে সাথে তারা এই প্যানেলকেই বেছে নেবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়ন, অ্যান্টি হ্যারাসমেন্ট সেল কার্যকর করা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা সহ নানা প্রতিশ্রুতি প্যানেল সদস্যদের। যে নারীরা বিভিন্ন সময় কিন্তু ডিপার্টমেন্টগুলোতে টিচারের দ্বারা বা ক্লাসমেটের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো এই জায়গাটাতে কাজ করতে হবে, যে জায়গাগুলোতে সেলগুলো নেই সেখানে তৈরি করতে হবে, এবং যে জায়গাগুলোতে আছে সেখানে কার্যকর করতে হবে। ভর্তি হওয়ার পর থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে একদম ভর্তির টাকা দেওয়া থেকে শুরু করে সার্টিফিকেট তোলা থেকে শুরু করে একদম পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত এই রেজিস্ট্রার বিল্ডিংয়ে অসংখ্য যাওয়া আসা করা লাগে। সো এই রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি সমাধান আমরা একটি স্মার্ট কার্ডের মাধ্যমে করতে পারি। আপনারা যদি সেন্ট্রাল লাইব্রেরির দিকে দেখেন এখানে মেইন রাস্তাতেই সিঁড়ি দেয়া এবং আবার ডিভাইডার দেওয়া আছে চারটা। দ্যাটস মিন এটা আমাদের যে পিডাব্লিউডি বন্ধুরা যারা আছে তাদের জন্য মোটেও অ্যাক্সেসিবল না। আমি কাজ করব পিডাব্লিউডি স্টুডেন্টসদের জন্য, নট অনলি তাদের, আমি সবার জন্যই কাজ করব যাতে প্রত্যেকটি স্পট অ্যাক্সেসিবল হয়। নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যাশার কথা তুলে ধরেন প্যানেল সদস্যরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দুদিনের ঢাকা সফরের প্রথম দিন শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে পাকিস্তানকে সমাধান করতে হবে। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন এনসিপি নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। প্রায় ১৩ বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে নূর খান বেস থেকে পাকিস্তান এয়ারফোর্সের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিকেলে গুলশানে পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। শুরুতেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। আমাদের যে চিন্তা যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা
যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। পরে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করা ছাড়াও আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটার দ্রুত শেষ করা দরকার। আমরা কোনো কথাই এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে। তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কথা বলেননি কেউ। সফরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসাক দার। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বর্ষা মৌসুম জুড়ে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের এই অভিযানে সহযোগিতা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশিষ্টজনরা। আজহার হীরার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজ পাহাড়, ঝর্ণা, গুহা, ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আর ব্যতিক্রমী জীবনাচারের জেলা হিসেবে খ্যাতি রয়েছে খাগড়াছড়ির। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পাহাড় কাটা, বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বাংলালিংকের সহযোগিতায় খাগড়াছড়িতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। খাগড়াছড়ির নানা ধরনের যে সবুজায়ন, এর মাধ্যমে কিন্তু যখন মানুষ তারা যখন বড় হয় তাদের চোখের জ্যোতি কিন্তু অনেক ভালো থাকে, এবং এই কারণেই কিন্তু বৃক্ষরোপণ কিন্তু করতে হবে সারা বাংলাদেশে। আমরা যত সবুজে থাকব তত আমরা ভালো থাকব, কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবের আবহে সেজে ওঠে খাগড়াছড়ি আদর্শ বিদ্যালয়, এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও দীঘিনালার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়। আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। গাছ আমাদের জীবনের পরম বন্ধু এবং উপকারী। এই গাছ লাগানোর ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। ফলজ ঔষধি সব গাছ বাচ্চাদের হাতে দিয়ে আমরা গাছ লাগানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি। এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটন কেন্দ্রিক এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্টজনরা। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা বাংলালিংক পরিবার অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি, এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হোক সেটা আমরা চাই। ব্যাপক হারে বন ধ্বংসের কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই ব্যাপক হারে বৃক্ষরোপণ করা দরকার। এই উদ্যোগের ফলে এই খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের একটা বিশাল সমারোহ ঘটবে বলে আশা করি। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও গুইমারার প্রত্যন্ত অঞ্চলেও রোপণ করা হচ্ছে ফলদ, বনজ, ঔষধি সহ নানা প্রজাতির গাছ। নির্মল পরিবেশ গড়তে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকৃতি ধ্বংস করে নয়, সংরক্ষণ করেই যাবতীয় উন্নয়ন করতে হবে। এ আয়োজনে দেশের বিভিন্ন কলেজ থেকে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক পরিবেশনা ও যুক্তি নির্ভর বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে।
আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলো ক্লিনিক। সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে অ্যাপোলো ক্লিনিকের উদ্বোধন করা হয়। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক ওয়াই কোয়ান কিম। বক্তব্য রাখেন অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইলের হেড অফ ফ্র্যাঞ্চাইজি বিজনেসের তরুণ গুলাটি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক নাবিল, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান সহ শীর্ষ কর্মকর্তারা। বার্মিংহামের ব্রিটিশ মুসলিম স্কুলে ইন্টেন্সিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্সের গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের কনফারেন্স হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়। সোলমান মিয়ার ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। ব্রিটেনের বিভিন্ন দিনী প্রতিষ্ঠানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে অনুমোদিত ইন্টেন্সিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্স পরিচালিত হচ্ছে। ব্রিটিশ মুসলিম স্কুলের অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন প্রাপ্ত 10 শিক্ষার্থীকে পাগড়ি ও ক্রেস্ট দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, দি ব্রিটিশ মুসলিম স্কুলে সামার হলিডে উপলক্ষে আমরা এখানে দারুল কিরাতের কোর্স সম্পন্ন করলাম। আমাদের অসংখ্য ছাত্র এবং ছাত্রী আজকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তারা কারি এবং কারিয়া ডিগ্রি প্রাপ্ত হলেন। অনুষ্ঠানে দারুল কিরাতের শিক্ষার্থীরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত পরিবেশন করেন। I would like to thank our teaching staff, parents, wishers and donors, and I would like to thank our young talented, those who achieved their goal today. May Allah subhanahu wa ta'ala grant them hayat tayyiba. May Allah subhanahu wa ta'ala bless them all, bless their family. Amin. অনুষ্ঠানে অভিভাবকদের পাশাপাশি উচ্চশিত গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীরা Allah subhanahu wa ta'ala to bless MK Huzur, Mahbub Kamal and all the Qai teachers to because they've helped me pass this course. Allah, proud and happy to become a Qari at this age. And প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসানের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ মাহবুব কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু, মোহাম্মদ খুরশিদুল হক সহ অন্যান্যরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 31 দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি ও জনসংযোগ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি। জামপুর ও সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য আলমগীর হোসেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া সহ জেলা উপজেলা ছাত্র দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এবার রয়েছে কৃষি সংবাদ। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে ময়মনসিংহের গৌরীপুরে কয়েকশো একর ফসলের জমি। খাল ভরাটের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় ফসল হারিয়ে দিশেহারা কৃষক। স্থানীয়দের অভিযোগ, পানি প্রবাহের খালটি দখলের কারণে সংকুচিত হয়ে পড়ায় প্রতি বছর নষ্ট হচ্ছে আমনের চারা সহ বিভিন্ন ফসল। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহযোগিতার পাশাপাশি খাল সংস্কারে নেওয়া হবে উদ্যোগ। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। এটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শীদলা ইউনিয়নের বেড়াবিলের চিত্র। কয়েকদিনের টানা বৃষ্টিতে এই বিলে পানির নিচে কৃষকের কয়েকশো একর জমির ফসল পচে যাচ্ছে আমন ধানের চারা। এ অবস্থায় দিশেহারা কৃষক। বেড়াবিলে খাল পাট না থাকলে আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বান থাকার কারণে পানি আটকা হয়ে ফসল নষ্ট হয়েছে। কাল ছোটবেলা দেখছি অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য ভাই। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীধল বিলের 3 কিলোমিটার সংযোগ খালটি দখল হয়ে যাওয়ার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খালটি খননের দাবি তাদের। অনেক বড় আছে,
এখন ছোট হয়ে গেছে, দুই সাইড ছোট করে আছে। কালটা আমরা ছুটে দিয়ে দেখতেছি পানি খুব চলছে, 2টা নাও একবারে গেছে আইছে। হাজার হাজার একর জমি পানির তলে। কালটা যদি বড় হয়, গভীর হয়, তাহলে আমাদের জন্য ভালো। ছোট কালটা দেখতেছি যতটুকু আছে আরো 2 আছেন 2 পাশে দিয়ে। কালটা যদি সরকারে করে দেয় আমরা এতে সন্তুষ্ট। কৃষকদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা আমরা পাই তাহলে আমরা সেটা কৃষকদের মাঝে পৌঁছিয়ে দেব। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আবেদনের প্রেক্ষিতে গুরুত্ব দিয়ে খনন করা হবে খাল। খাল জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। খাল খননের দ্রুত উদ্যোগ নিলে ফসল রক্ষার পাশাপাশি রক্ষা পাবে মাছ ও জীববৈচিত্র্য। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ের করতোয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে অর্ধশত একর ফসলি জমি সহ বসতবাড়ি। বিরূপ পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। জরুরি ব্যবস্থাপনা চাহিদার বিপরীতে বরাদ্দ পেলে বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এআর মুকুলের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পঞ্চগড়ের করতোয়া নদী প্রবহমান এই সত্তার সমান্তরাল চলে স্থানীয় অর্থনীতি, কৃষি আর জীবন জীবিকা। বর্ষা এলেই করাল রূপ ধারণ করে করতোয়া। চলতি বর্ষায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সহ ভাঙ্গনের কবলে বাগানবাড়ি গ্রামের শতাধিক বাড়ি। জীবন জীবিকার নিরাপত্তায় স্থানীয়রা বারবার বাঁধ নির্মাণের আবেদন করলেও সুফল মেলেনি তাতে। এই এলাকায় জরুরি ভিত্তিতে একটা বাঁধ নির্মাণ করা আবশ্যক। যেটা নদী ছিল এটা মানে নদীটা আগে মানে ওইদিকে ছিল, পূর্ব দিকে ছিল, এখন পশ্চিম দিকে মানে ভাঙতে ভাঙতে আসে। যখন আমার জমি ছিল তখন নদী ছিল দূরে, এখন ভাঙতে ভাঙতে আমার 1 একর জমি ভাঙে গেছে। বাঁধ নির্মাণের জন্য আকুল ভাবে আবেদন জানাচ্ছি যেন এখানে বাঁধ নির্মাণের জন্য একটা ব্যবস্থা করা হয়। তবে পরিস্থিতি মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে স্থানীয় প্রশাসন। ভাঙন রোধ রক্ষার্থে স্থানীয় জনগণের একটা আবেদন আমরা পেয়েছি। সেই আবেদনের ভিত্তিতে আমরা উক্ত এলাকা পরিদর্শন করে এর প্রতিকার কাজ বাস্তবায়নের জন্য একটা চাহিদা প্রেরণ করব। সংকটের স্থায়ী সমাধানে বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি, তার ডেপুটি নাহিদা আক্তার। এছাড়া টাইগ্রেস বিশ্বকাপের দলে আছেন ফারজানা হক পিঙ্কি, রাবেয়া হায়দার ঝিলিক, আক্তার সুক্তা, সুবহানা মোশতারি, ঋতুমণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, নিশিথা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার। 2 অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগার সুলতানা জ্যোতির দলের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কারের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশ্ন তুললেন অধ্যাপক রেহমান সোবহান। অর্থনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, আইনজীবী ও তরুণ গবেষকদের আলোচনা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থবহ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান দলের নেতারা। ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি। শারীরিকভাবে অক্ষমদের চলাচলে হুইল চেয়ারের ব্যবস্থায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অঙ্গীকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে ঢাকায় বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের বৈঠক। ৭১-এর অমীমাংসিত ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় এই উদ্যোগের বিকল্প নেই মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।